অতিরিক্ত অস্থিরতা কি মানসিক রোগের লক্ষণ কিনা সে বিষয় নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কেননা আজকাল সবাই আমরা কম বেশি অস্থিরতার ভিতর দিয়ে যাই এবং সেই ক্ষেত্রে এই অস্থিরতা যদি মানসিক সমস্যা হয় তাহলে যত দ্রুত সম্ভব এর চিকিৎসা নেওয়া দরকার। যদি না হয় তখন এই অস্থিরতাটা হয়তোবা মনে অনুভব করা হলেও একটা সময় এটা শরীরে পড়ে যায়। অনেক সময় অনেকেই বলে বুক ব্যথা করে, মাথা ঘুরায়, অনেক সময় বলে শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস নিতে সমস্যা হচ্ছে, শ্বাস নিতে পারছি না। অনেকে বলে ঘাড়ে, পিঠে, মাথায়, তারপর হচ্ছে যে অনেকে বলে যে পেট খারাপ করে। এই সমস্যাগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যাদের ভিতরে খুব বেশি অস্থিরতা থাকে তাদের ক্ষেত্রে হয়ে থাকে। সো অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সো যে কথাটি বলতেছিলাম যে এই যে অস্থিরতা কিন্তু অনেক অনেক রকমের কারণ থাকে। ১ম এবং প্রধান যে কারণটি সেটা হলো অ্যাংজাইটি ডিসঅর্ডার। এটা একটি মানসিক রোগ। এই অবস্থায় ব্যক্তির ভিতরে বিভিন্ন রকমের মানসিক চাপ কাজ করে। উদ্বিগ্নতা এবং মানসিক চাপের কারণে হয়তোবা দেখা যায় যে তার ঘন, ঘন শ্বাস পড়ে, মাথা অ অনেকে বলে যে ভনভন করে, অনেকে বলে ঘাড়ে ব্যথা করে। সো এটা যদি বেশিরভাগ হয় সেক্ষেত্রে অনেক সময় কিন্তু তাদের পেশির টানও পড়ে। অনেক সময় তার ভিতরে শক্তি যে সামর্থ্য সেটিও কিন্তু তার ভিতরে অনেকটাই কমে যায়। তো এই বিষয়গুলো যখন থাকে তখন কিন্তু মানুষের ভিতরে অস্থিরতার পরিমাণ বেড়ে যায় এবং এটা যদি অনেকদিন থাকে তখন কিন্তু এই যে অ্যাংজাইটি ডিসঅর্ডারের লক্ষণগুলো বলা হয়েছে যেখানে অহেতুক ভয় থাকে বা বিভিন্ন রকমের উদ্বিগ্নতা থাকে সেই জিনিসটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। তারপর যেটা হয় প্যানিক ডিসঅর্ডার। প্যানিক ডিসঅর্ডার সম্পর্কে আপনারা অনেকেই অবগত যে এখানে ব্যক্তির অস্থিরতা তীব্র ও কোনো একটা বিষয়ের প্রতি অসম্ভব ভীতি কাজ করে এবং তাদের শারীরিক উপসর্গ দেখা দেয় এবং অনেক সময় তার সেন্সলেস হয়ে যায় এবং সেই সেন্সলেস অবস্থায় সে হয়তোবা প্রায় ১ ঘন্টা বা ১ মিনিট থেকে ১ ঘন্টা পর্যন্ত কিন্তু সে একদম হয়তোবা কাউকে চিনতে পারে না। অনেক সময় দেখা যায় যে তার আশেপাশের যে কে আছেন বা কারা আছেন সেটা বুঝতে পারে কিন্তু সে হলো সেন্সলেস অবস্থায় থাকেন। সো এটাও কিন্তু অস্থিরতা বাড়ানোর অন্যতম একটা ডিসঅর্ডার বা মানসিক রোগ। তারপর থাকে বাইপোলার ডিসঅর্ডার। বাইপোলার ডিসঅর্ডারের ২ টা ফেজে থাকে। একটা হলো ম্যানিক ফেজ আরেকটা হলো রিপ্রেসিভ মোড। যখন কেউ এই ডিপ্রেশন বা এই ম্যানিক ফেজে থাকে তখন যে লক্ষণগুলো আপনারা অনেকেই জানেন যে ম্যানিক ফেজের লক্ষণগুলো ক্ষেত্রে সে অনেক বেশি অস্থিরতা তার ভিতরে কাজ করে। একই সাথে অনেক কিছু করতে চায়। তার ভিতরে তীব্র এনার্জি কাজ করে এবং উত্তেজনার কারণে সে হয়তোবা দেখা যায় যে বেশি, বেশি খাবার খেতে চায়, বেশি, বেশি খাবার কিনে ফেলে। মার্কেট করতে গেলে অনেক মার্কেট করে ফেলে। আবার অনেক সময় দেখা যায় যে কারো সাথে যখন কথা বলে, অনেক বেশি কথা বলে। একই সাথে মনে করে যে সে সবকিছু করে ফেলবে। আবার সাথে, সাথে তার ভিতরে বিভিন্ন রকমের বিষণ্ণতা বোধের যে লক্ষণগুলো, হয়তোবা একদম কারো সাথে মিশে না, কোনো কথা বলে না। আ একা, একা থাকতে পছন্দ করে। তার ওয়েট লুজ হয়। খাওয়া-দাওয়ায় বিভিন্ন রকমের আ অ প্রবলেম হয়। হয়তোবা অতিরিক্ত খেয়ে ফেলে বা একদম খাওয়া-দাওয়া করে না। এই সমস্যাগুলো কিন্তু তাদের হয়ে থাকে এবং এটাও কিন্তু অনেক সময় অস্থিরতার অন্যতম প্রধান কারণ থাকে এবং যেই জিনিসটি বিষণ্ণতার কথা না বললেই নয়, এই যে আমি একটু আগেই বলেছিলাম ম্যানিয়া এবং ডিপ্রেসিভ সিম্পটম এর কথা। যখন হলো বাইপোলার হবে তখন তার ভিতরে তীব্র আ ডিপ আ আ যে অ্যাংজাইটি যেমন থাকবে, ডিপ্রেশনের পরিমাণটা অনেক বেশি থাকবে। এবং তখন কি হয়? তখন এই ব্যক্তি হয়তোবা নিজের ভিতরে সুইসাইডাল টেনডেন্সিও কিন্তু কাজ করে। এবং রিসার্চে কিন্তু এটাই দেখা গিয়েছে যারা সুইসাইড করে তাদের 95% ক্ষেত্রেই দেখা যায় তাদের ভিতরে ডিপ্রেশন থাকে। সুতরাং অস্থিরতা হওয়ার ১ম এবং প্রধান যে কারণটি হতে পারে এই ডিপ্রেশনই। অনেক সময় স্ট্রেস বা অ্যাংজাইটি আপনি, আমি সবাই আমরা কমবেশি স্ট্রেস বা অ্যাংজাইটিতে পড়ি। কিন্তু যখন এই স্ট্রেসটা আমাদের কন্ট্রোলে না থাকে তখনই কিন্তু আমাদের ভিতরে অস্থিরতার পরিমাণটা অনেক গুণ বৃদ্ধি পেতে থাকে। সো এই স্ট্রেস বা রিল্যাপস যদি আমরা বারবারই করে সেক্ষেত্রেও কিন্তু এটা আমাদের ভিতরে অস্থিরতা তৈরি করে। বিভিন্ন বিষয়ের উপর যদি আমরা আরো বেশি মনোযোগ হতে পারি, মনোযোগ দিতে পারি তখন কিন্তু স্ট্রেসটা কমানো যায়। অনেক সময় আপনারা জানেন যে ADHD অ্যাটেনশন ডেফিসিয়েন্ট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার থাকে। মূলত এটি অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে থাকলেও এটা কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রেও কিন্তু হয়। অনেক সময় দেখা যায় এটি অ্যাডাল্টের ক্ষেত্রে ADD হয় অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিয়েন্ট ডিসঅর্ডার অথবা হাইপার অ্যাক্টিভিটিটা কিছু কমলেও তাদের ভিতরে অ্যাটেনশনের বিভিন্ন রকম প্রবলেম হয়। এটাও অনেক সময় তাদের ভিতরে দেখা যায় যে এই যে অস্থিরতার পরিমাণটা বাড়িয়ে দেয়। PTSD বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের নাম শুনেছেন। এখানেও কিন্তু ব্যক্তি কি করে যে বিভিন্ন রকমের তার ভিতরে অস্থিরতা, ভয়, অতীতের কোনো ঘটনা যে ক্রাইসিসটা গিয়েছিল বা ট্রমা ছিল সেটি নিয়ে বারবার চিন্তা করে এবং অস্থিরতা অনুভব করে। সো এই কয়টা বিষয় থাকলে মনে করবেন সেটা হয়তোবা আপনার অস্থিরতাটা মানসিক সমস্যার কারণেই হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল সাহায্য নেওয়া বাধ্যতামূলক। আর আপনারা নিজেরাও একটু প্র্যাকটিস করতে পারেন এখান থেকে বের হয়ে আসার জন্য। সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে টাইম ম্যানেজমেন্ট বা সময়টা ঠিকমতো করতে পারছেন না,
তখন ওই সময়টার জন্য সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট আপনারা করবেন। সাপোর্ট গ্রুপ কারা আছে তাদের সাথে মিশবেন, তাদের সাথে আপনার কথাগুলো শেয়ার করবেন। আপনার স্ট্রেসের জায়গাটা কি, কোথায়, অস্থিরতার জায়গাটা কোথায় সেটা দরকার হয় হাতে কলমে লিখে সেটি নিজে, নিজে দেখবেন এবং বিভিন্ন রকমের থট স্টপিং, কগনিটিভ রিস্ট্রাকচারিং যে টেকনিকগুলো আছে সেগুলো নিজের উপর এপ্লাই করবেন। দেখবেন আপনার এই অস্থিরতা আপনি নিজে, নিজে হয়তোবা কমিয়ে ফেলতে পারবেন। সো আজকের ভিডিওটি এখানে রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।